আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো যারা পর্তুগাল আসতে ইচ্ছুক তাদের জন্যই আজকের এই ভিডিও। অ্যান্ড এটা একটা খুবই স্পেশাল ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে 2026 সালে আপনার কি পর্তুগালে আসা উচিত কি না। অ্যান্ড আমরা অনেক সময় অনেকের থেকে অনেক রকমের কথা শুনি যে পর্তুগাল ভালো, কেউ বলতেছে পর্তুগাল ভালো না, কেউ বলে পর্তুগাল যাও, পর্তুগাল যেও না, অনেক রকমের কথা হয়ে থাকে। তারপর অনেকে হয়তো আপনাকে বলতে পারে পর্তুগালের ডকুমেন্ট পাওয়া খুবই ইজি, অনেকে বলতেছে যে পর্তুগাল এখন ডকুমেন্ট দিতেছে না। আসলে কোনটা সত্য, তাই না? আমাদের মধ্যে কিন্তু সবসময় একটা কনফিউশন থেকেই যায়। তো এই ভিডিওতে আমি সব কনফিউশন দূর করব, অ্যান্ড যত রকমের ইনফরমেশন আছে সব কিছু আমি ক্লিয়ারলি আপনাকে বলবো। অ্যান্ড আপনাকে বলবো আপনি এর আগে যত রকম ইনফরমেশন পেয়েছেন পর্তুগাল সম্পর্কে সব কিছু ইগনোর করে আমারটা বিশ্বাস করার জন্য। অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে মানব ভাই, আপনারটা কেন বিশ্বাস করবো আর সবারটা আপনি ইগনোর করতে বলতেছেন? অনেকে তো বলতেছে পর্তুগাল ভালো, আমি কি ইগনোর করবো? অনেকে বলতেছে পর্তুগাল খারাপ, আমি কি ইগনোর করব? এখন আমি বলি, আপনাকে যারা বলতেছে পর্তুগাল ভালো তাদের হয়তোবা এখান থেকে কোনো একটা বেনিফিট আছে, যে হয়তোবা এজেন্সি যেখানে তারা পর্তুগালের কাগজপত্র প্রসেসিং করে তারা হয়তো আপনাকে বলবে পর্তুগাল ভালো। আবার অন্য এজেন্সি যেখানে হয়তোবা তারা পর্তুগালের প্রসেসিং করতেছে, অন্য দেশের প্রসেসিং করতেছে, তারা হয়তো বলে যে ভাই পর্তুগাল তো খারাপ, ভালো ছিল, এখন প্রসেসিংয়ে প্রবলেম হচ্ছে, আপনার কাগজপত্র পাইতে সমস্যা হচ্ছে, এরকম এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকমের কথা আপনাকে বলবে। তো এখন আমার কথা কেন বিলিভ করবেন সেটা হচ্ছে যে যারা পর্তুগালের ভিসা প্রসেসিং করতেছে তাদের প্রফিট হচ্ছে আপনাকে যদি সে পর্তুগাল পাঠাতে পারে, তাদের প্রফিট। আর যারা পর্তুগালের ভিসা প্রসেসিং করতেছে না তারা যদি আপনার মন থেকে পর্তুগাল সরাতে পারে, অন্য কোনো দেশে আপনাকে পাঠাতে পারে, সেখানে তাদের প্রফিট। বাট আমার কোনো প্রফিট নাই। আপনি যদি এখানে আসেন পর্তুগালে, এতে আমার কোনো লাভ নাই। আপনি যদি পর্তুগাল না আসেন, এতে আমার কোনো লস নাই। তো মূলত এই কারণেই আপনি আমাকে বিশ্বাস করবেন যে আমার এখানে কোনো প্রফিট নাই, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো টোটালি কারেক্ট। আমি আপনাকে একটা গাইডলাইন্স দিয়ে দিই, অনেকের হয়তো বা সব ইনফরমেশন প্রয়োজন না। এই ভিডিওটায় আমি যেহেতু সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে A to Z ডিটেলসে বর্ণনা করবো, ভিডিওটা একটু বড় হবে, তো অনেকের হয়তো বা বোরিং লাগতে পারে, বা অনেকে কিছু ইনফরমেশন জানেন আর কিছু নিয়ে কনফিউশন আছে। তো তাদের জন্য আমি বলি, আমি ডিসক্রিপশনে একটা টাইমলাইন দিয়ে দিব যে এখানে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন। অ্যান্ড আমি এখন বলে দিচ্ছি যে আমি কী কী নিয়ে ডিসকাস করবো। প্রথমত, যে পর্তুগালে ভিসা হচ্ছে কি না, ভিসা পাওয়া কঠিন কি না, এটসেট্রা, এই ভিসা সম্পর্কিত যত জিনিসপত্র আছে সবগুলো। তারপর লিগালাইজেশন, যে ভিসা নিয়ে আসলেন, আপনি আসার পর আপনি কি কার্ড পাবেন কি না, বা পরবর্তীতে কার্ড রিনিউ করতে গেলে কোনো সমস্যা হবে কি না, সব কিছু নিয়ে এটা আলোচনা হবে। তারপরে এখানে ভিসা পেয়ে চলে আসলেন আপনি, আপনার তো জব করতে হবে, তাই না? তো কী কী জব অ্যাভেলেবল আছে, কোন কোন জবের ডিমান্ড বেশি, এটা নিয়েও আলোচনা হবে 3 নম্বরে। আর 4 নম্বরে আমি আলোচনা করবো হচ্ছে স্যালারি নিয়ে। আর স্যালারির পরেই আলোচনা হবে আপনার এক্সপেন্স নিয়ে, যে এখানে লিভিং কস্ট কীরকম। আর তারপর ফ্যামিলি যাদের আছে তাদের জন্য আমি ফ্যামিলি রিউনিফিকেশন প্রসেস, এটা ইজি নাকি হার্ড, অনেকের থেকে তো অনেক রকম কথা শুনেন, এইটা নিয়েও আলোচনা হবে। আর তারপর আমি হয়তোবা দেখা যায় যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে, যে বাংলাদেশি কমিউনিটি আছে কি না, পর্তুগিজরা তারা কি আমাদের প্রতি সদয় কিনা, বা রেসিজম রিলেটেড কোনো প্রবলেম হবে কি না। অ্যান্ড আমার যে পার্সোনাল অ্যাডভাইসগুলো আছে এগুলো থাকবে ভিডিওর একদম লাস্টের দিকে। তো চলেন দেরি না করে শুরু করি। তো নাম্বার ওয়ানে যে জিনিসটা আলোচনা করার কথা সেটা হচ্ছে ভিসা। ভিসা কি এখন পাওয়া যাচ্ছে? অ্যান্সার হচ্ছে ইয়েস। কীরকম টাইপের ভিসা পাওয়া যাচ্ছে আমি যদি একটু বর্ণনা দেই, তো D1 ভিসা অ্যাভেলেবল হচ্ছে। অনেকে হয়তো বলতেছে যে ভাই হচ্ছে না, হয়তো তাদেরটা হচ্ছে না, কিন্তু অনেকেরটাই হচ্ছে। অ্যান্ড আমি রিসেন্টলি অনেক মানুষ পেয়েছি যাদের ভিসা হয়েছে, তারা আসতেছে, অ্যান্ড অলরেডি চলে এসেছে গত হয়তো বা 1-2 সপ্তাহ, এরকম অনেক লোকের সাথে আমার রিসেন্টলি পরিচয় হয়েছে। সো ভিসা হচ্ছে না এটা পুরোপুরি ভুয়া কথা, ভিসা হচ্ছে, অ্যান্ড মানুষ অলরেডি ভিসার প্রসেসিংয়ে আছে অনেকেই আমার পরিচিত। আর D1-এর পাশাপাশি যে ভিসাগুলো আছে সেটা হচ্ছে জব সিকার ভিসার যেই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এটার অ্যাকসেপ্টেন্স রেট কিছুটা কম, অ্যান্ড অনেক রকমের ডকুমেন্ট আপনাকে সাবমিট করা লাগতে পারে, ফেয়ারলি ডিফিকাল্ট। আপনার এজেন্সি সহ দেখা যায় যে এই ডকুমেন্টগুলো আপনার অ্যারেঞ্জ করতে একটা ডিফিকাল্টি ফেস করতে হবে। বাট সুবিধা হচ্ছে যে এটা খরচ খুবই কম। তারপর যদি আমি আলোচনা করি, স্টুডেন্ট ভিসা আছে, যারা স্টাডি করতেছেন, যারা ইয়াং আছেন, স্টাডির পর আপনি এখানে হয়তো হায়ার স্টাডিজের জন্য আসতে যাচ্ছেন, তাদের জন্য পর্তুগাল খুবই ভালো। স্টাডি কস্ট রিলেটিভলি অন্যান্য দেশের থেকে কম, সো পর্তুগাল কুড বি এ গুড চয়েস। আর লাস্টে যাদের ফ্যামিলি এখানে অলরেডি আছে তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসায় আসা, ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায়। সো পর্তুগালের ভিসা অ্যাভেলেবল হচ্ছে, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। তো আমরা চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে, যে এখানে লিগালাইজেশন প্রসেসটা কি। আপনি কি এখানে এসে ভিসা নিয়ে আসলেন, লিগাল হতে পারবেন কি না? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, লিগাল হতে পারবেন। যদি এখন কিছুটা কমপ্লিকেটেড হয়ে গেছে, বাট এটা কিন্তু আপনার লিগাল হওয়ার চান্স কমাচ্ছে না। ঠিক আছে, কি কমপ্লিকেটেড হয়েছে দেখা যায় যে আইমা
রিসেন্টলি অনেকগুলো প্রজেক্ট একসাথে হাতে নিছে, তো আপনার হয়তো ডিলে হবে কিন্তু আপনার লিগালাইজেশন প্রসেস বাতিল বা ক্যান্সেল কিছুই হবে না। এবং এখানে যে লিগালাইজেশন প্রসেসটা আছে আমি একটু সংক্ষেপে বিবরণ দিয়ে দিই। এটা হচ্ছে এরকম: আপনি এখানে আসবেন আপনার ভিসা নিয়ে, যদি আপনার ভিসায় আগের যে ভিসাগুলো ছিল সেগুলোর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকতো, কিন্তু বর্তমানে ভিসাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া নাই। তো আপনি এখানে আসার পর দেখা যায় আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, আপনার এখানে ফাইন্যান্স নাম্বার, সোশ্যাল নাম্বার, এসএনএস অর্থাৎ হেলথ নাম্বার আপনি এখানে বানাবেন। তারপর আপনি সাধারণত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটে যে আপনি আপনার কোম্পানির যে কন্ট্রাক্ট আছে, স্যালারি আছে, এসএনএস, ফাইন্যান্স, সোশ্যাল এগুলো ডকুমেন্ট সাবমিট করবেন। এখন প্রবলেম হয় এখানে যে দেখা যায় যে যখন আপনি যান তাদের ওইখানে হয়তো এনাফ স্টাফ থাকে না বা কোনো টেকনিক্যাল প্রবলেম হইতেছে, এই কারণে তারা হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে এটা রিশিডিউল করে দিতে পারে, দেখা গেছে 1 মাস 2 মাস পর। এভাবে হয়তো বা দেখা যায় আগে যেখানে 3-4 মাসে জিনিসটা হয়ে যেত এখানে এখন সময় লাগতেছে 6 মাস 7 মাস, কারো কারো ক্ষেত্রে হয়তো বা তারও বেশি 8 মাস সময় লাগে। সো সময় বেশি লাগতেছে, বাট প্রসেস কিন্তু থেমে নেই। অ্যান্ড লিগালাইজেশন যদি আপনার অন্যান্য দেখা যায় ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রে খুবই ইজি। আপনি জাস্ট খালি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারলে অ্যাপয়েন্টমেন্টের দিন যে আপনি ফিঙ্গার দিবেন তার হয়তো বা 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার কার্ড চলে আসছে, ফেয়ারলি ইজি। আর কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যায় যে আগে যেরকম আপনার দুই নম্বরই যে ওয়েগুলো ছিল সেইগুলো হয়তো বা কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এই দেশের আইন দিন দিন কঠোর হচ্ছে। সো ওই দিনগুলো নাই, বাট আপনি যদি লিগালি সব কাজগুলো করেন 100% যদি কারেক্ট থাকে আপনার সাইড থেকে, তাইলে কোনো প্রবলেম হবে না আপনার কার্ড পাওয়ার জন্য। অ্যান্ড পরবর্তীতে যদি আপনি কার্ড রিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেই নিয়মগুলো আছে নিয়মের মধ্যে থেকে যদি আপনি করেন কার্ড পেতে আপনার কোনো সমস্যা হবে না। তো আপনাকে প্রথমে যে কার্ডটা দিবে, এই কার্ডটার মেয়াদ থাকে 2 বছর। এই 2 বছরের মধ্যে আপনি যদি একটানা 6 মাসের বেশি দেশে না থাকেন, অ্যান্ড দ্বিতীয়ত এই 2 বছরের মধ্যে যদি আলাদা আলাদা সেপারেটলি 8 মাসের বেশি না থাকেন, আর তারপর যে জিনিসটা হচ্ছে যে কন্টিনিউ ট্যাক্স মেনটেন করা বা জব মেনটেন করা থাকলে আপনার রিনিউ করতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড পরবর্তীতে আপনি 3 বছরের কার্ড পেয়ে যাবেন। অ্যান্ড এই 2-3 বছরের কার্ড চেঞ্জ করার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। কজ এখনও কিন্তু অনেকে হয়তো বা কনফিউজ যে 10 বছর হবে 10 বছর হবে, এখনও কিন্তু 10 বছর হয় নাই। পর্তুগালের সিটিজেনশিপের জন্য যেই মিনিমাম রিকোয়ারমেন্টস ছিল 5 ইয়ার্স, সেটা কিন্তু এখন 5 ইয়ার্সই আছে। অ্যান্ড 5 বছর থেকে যদি বাড়ানো হয় সেটার পসিবিলিটি আছে, তবে 10 বছর হওয়ার পসিবিলিটি খুবই কম। অ্যান্ড আমি দেখতেছি না ইন ফিউচার যে এটা 10 বছর হবে। সো পর্তুগালে আপনার যদি আসার ইচ্ছা থাকে আপনি চলে আসতে পারেন। আচ্ছা, এরপর যদি আমি আলোচনা করি যে জব নিয়ে, জব কি অ্যাভেলেবল, অ্যান্সার হচ্ছে জব অ্যাভেলেবল তাদের জন্য যারা আপনার কাজ জানে। যারা কাজ জানে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? যেমন ধরেন এখানে দেখা যায় যে ভিসা প্রসেসিং আর তারপর যে ফার্স্ট কার্ড আছে, টিআরসি টেম্পোরারি পারমিটের যেই প্রসেসিং আছে, এগুলো ফেয়ারলি ইজি হওয়ার কারণে অনেক মানুষ ঢুকতেছেন। এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার কাজ জানে না। তো এখন দেখা যাচ্ছে যে যখন এতগুলো মানুষ কাজ জানে না, একজন এমপ্লয়ার আসলে কাকে নিবে? যে কাজ জানে অবশ্যই তাকে নিবে, অথবা পরিচিত কাউকে নিবে। সবাই বুঝে না আসলে যে সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। ধরেন আপনি যখন কোনো একটা দায়িত্বতে আপনাকে দেওয়া হবে, কোনো একটা দায়িত্ব কোনো একটা কাজের, তো অবশ্যই মালিক চিন্তা করবে সিকিউরিটির ব্যাপারে যে এ কি আমার ধরেন যদি এটা একটা রেস্টুরেন্ট হয় বা দোকানে, টাকার দোকানে ভেঙে যাবে কিনা, বা হট করে দেখা যায় যে আপনি একদিন কাজে আসতেছেন না, বা একদিন থেকে হঠাৎ আপনি বিছনা দিয়ে কাজ ছেড়ে চলে গেছেন। সো এই সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে। সো এই কারণে কিন্তু যাদের দেখা যায় আপনার ফ্যামিলি কিংবা পরিচিত লোক এখানে থাকে, তাদের কিন্তু সবসময় একটা প্রাধান্য থাকে সিকিউরিটি বিষয়টার কারণে। কিন্তু সিকিউরিটির থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার কাজ জানা। যদি আপনার কাজ জানেন, এখানে আপনার কাজ পেতে কোনো সমস্যা হবে না। কীরকম কাজ অ্যাভেলেবল আছে? প্রথমত এগ্রিকালচার সবসময় অ্যাভেলেবল মোটামুটি, হয়তো বা শীতকালে কিছুটা কম, সামারে কিছুটা বেশি, বাট অ্যাভেলেবল আছে। তারপর আপনার রেস্টুরেন্টের কাজ, রেস্টুরেন্টে লাইক কিচেনে আপনি হেল্পার হিসাবে কাজ করতে পারবেন, আপনি ডিশওয়াশের কাজ করতে পারবেন, ক্লিনারের কাজ করতে পারবেন। এই জবগুলো আসলে মোটামুটি সবসময় অ্যাভেলেবল থাকবে। অ্যান্ড শেফের জব কিন্তু হাই ডিমান্ডে আছে, অনেক জায়গায় কিন্তু শেফের সংকট পর্তুগালে। যদি আপনার পসিবল হয় বা আপনি যদি অলরেডি এই কাজটা জানেন, হয় বাংলাদেশ থেকে শিখে আসবেন, অথবা এখানে সামহাও শিখতে পারলে আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম হবে না। আর তারপর যদি বলি কী কী কাজ আছে, ধরেন রিটেলে আপনি কোনো গ্রোসারি স্টোর, সুপার শপ এটসেট্রা এইসব জায়গায় কাজ করতে পারেন, কনস্ট্রাকশনে কাজ করতে পারেন, তারপর হসপিটালিটির কাজ কম বেশ অ্যাভেলেবল। কিন্তু জাস্ট ওই পার্থক্যটা হচ্ছে এখানেই যে একজন মানুষ যে কাজ জানে না তার পক্ষে কিন্তু যে কোনো রকমের কাজ নেওয়াই ডিফিকাল্ট হবে, আর যে কাজ জানে তার জন্য কোনো সমস্যা হবে না। তো তার পাশাপাশি আপনি ডেলিভারির কাজ করতে পারেন, টিভিডির কাজ করতে পারেন, আপনার যদি লাইসেন্স থাকে, অ্যান্ড আপনি যদি একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন। স্কুটার হলে ডেলিভারির কাজ করবেন আপনি, ভালো স্যালারি। অ্যান্ড আপনার যদি টিভিডি অর্থাৎ হচ্ছে প্যাসেঞ্জার ক্যারি করার
একটা ছোট এক্সাম আছে, এটা দিয়ে যদি আপনি পাস করতে পারেন সেক্ষেত্রে আপনি প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন। এইসব কাজে কিন্তু আপনার ইনকাম অনেক অনেক বেশি। যাদের যাদের মনে হয় যে আপনার এই টিভিটি এক্সাম পাস করতে পারবেন আর আপনার ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড তাদের জন্য বলবো যে আপনি চলে আসেন। যদি নিজের গাড়ি হয় হয়তো বা 3,000 ইউরো ইনকাম করতে পারবেন মাসে, আর যদি নিজের গাড়ি না হয় আপনি যদি রেন্টে নেন তাহলে 1800 থেকে 2,000 ইউরো ইনকাম করতে পারবেন, নো প্রবলেম। তো তারপর চলে যায় নেক্সট টপিকে, লাইক স্যালারি। স্যালারি এখানে মিনিমাম স্যালারি হচ্ছে 920 ইউরো 2026 সালে। আর এরপর এখান থেকে 11% কাটবে, হয়তো বা আপনার মোরাললেস 830-40 ইউরো থাকবে এগুলো কাটার পর। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আমি টোটাল একটা ভিডিও বানাইছি এটার উপর যে মিনিমাম স্যালারি কত। ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, এখানে সব কিছু বিবরণ সহকারে দেওয়া আছে। যে অনেকে হয়তো বা 920 ইউরো, তারপর থেকে আবার 11% কাটবে, ভাই স্যালারি তো খুব কম হয়ে যায়। আসলে এটা নয়, পাশাপাশি তারা ফুড কার্ড বেনিফিট এটসেট্রা আরও অনেক কিছু দেয়, বোনাস দেয়। সো এগুলো মিলে জিলে 1000-এর উপরে চলে যায় মিনিমাম স্যালারি। তার পাশাপাশি যদি আপনি আরেকটা জব নিতে পারেন সেখানে কিন্তু আপনার স্যালারি পরিমাণ প্রায় 1500 ইউরোর মতো হয়ে যাবে প্রতি মাসে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনেক জব আছে যেগুলো আপনার মনে করেন যে মিনিমাম স্যালারির থেকে অনেক অনেক বেশি টাকা পে করে, টিপস পাবেন আপনি তার উপর। সো এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। আর মিনিমাম স্যালারিও কিন্তু এতটা খারাপ না। এরপর যখন আমি এক্সপেন্স নিয়ে আলোচনা করবো আপনি জিনিসটা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে মিনিমাম স্যালারিও কিন্তু এতটা খারাপ না যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন। আর যদি ফ্যামিলি হয়ে থাকেন তাহলে হয়তো একটু কমপ্লিকেটেড হতে পারে যদি আপনি একমাত্র পার্সন হন ওই ফ্যামিলির যে ইনকাম করতেছেন। ওকে, চলে আসছি তারপর নেক্সট টপিক, এক্সপেন্স নিয়ে। এক্সপেন্সের কথা যদি বলি তাহলে লিসবনের মধ্যে একরকম, লিসবনের বাইরে একরকম। লিসবনের মধ্যে আপনার একটা সিঙ্গেল সিট হয়তো বা এভারেজ 200 ইউরোর মতো লাগতে পারে। এখন এটা 20 টাকা কম হতে পারে, 20 টাকা বেশি হতে পারে, ক্ষেত্র বিশেষে দেখা যায় যে 50 টাকা বেশি হতে পারে, 250 ইউরো হতে পারে, তবে এর বেশি না। এটা হচ্ছে পার সিট। আপনি যদি এখন প্রাইভেট রুম নিয়ে থাকতে চান, আপনার প্রাইভেসি দরকার, কিংবা আপনি অন্য কারোর সাথে শেয়ারে থাকতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু 300-350 ইউরো গোনা লাগতে পারে কমপক্ষে, মানে একজনের জন্য। আর তারপর যদি ফ্যামিলির কথা বলি, ফ্যামিলির ক্ষেত্রে জিনিসটা একটু কমপ্লিকেটেড। একটা বাসা দেখা যায় এখন 700-800 ইউরোর নিচে কোনো বাসা পাওয়া যাচ্ছে না। তো আপনার ফ্যামিলি মেম্বার যদি 3 জন হয় আপনি এক রুম নিয়ে থাকতে পারবেন। সো এখানে 400 ইউরোর মধ্যে আপনার এক্সপেন্স হয়ে যেতেছে লিসবনের মধ্যে। আর যদি আপনার আরও বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু প্রায় 700-800 ইউরো খরচ হবে প্রতি মাসে শুধু বাসার পিছনে। আর লিসবনের বাইরে এটা কিছুটা কম, 150 ইউরো ধরে নেন অন এভারেজ একটা সিট। আর যদি আপনি রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো 250-300 ইউরো। আর ফ্যামিলির ক্ষেত্রে যদি তিনজন মেম্বার হয় আপনার ফ্যামিলিতে তাহলে আপনার খরচ হবে হয়তো বা 500-600 ইউরো। আর আরও বড় ফ্যামিলি হইলে এর থেকে কিছুটা 100-200 ইউরো বেশি হবে। ডিপেন্ড করতেছে আপনি মানে কীভাবে থাকবেন, শেয়ারে থাকবেন কিনা, বা অন্য কারোর সাথে আপনি চাইলে হয়তো বা 2টা ফ্যামিলি একসাথে থাকতে পারেন। টোটালি ডিপেন্ড করতেছে আপনার সিচুয়েশনের উপর। আর এর পাশাপাশি এক্সপেন্সে হচ্ছে ফুড রিলেটেড কস্ট। পার পারসন আমরা ধরে নিতে পারি এভারেজ 150 ইউরো। তো যারা দেখা গেছে রুম শেয়ারে থাকবেন, হয়তো অন্য কারোর সাথে খাওয়া দাওয়া করবেন, সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনার সাথে কয়জন মানুষ খাওয়া দাওয়া করতেছে। যদি 2-3 জন হয় সেক্ষেত্রে ফেয়ারলি একটু কষ্টটা বেশি হয়। আর যদি একসাথে আপনারা ধরেন বড় বিশাল এক অ্যাপার্টমেন্টে আপনারা 7-8 জন থাকেন সেক্ষেত্রে কিন্তু কস্ট আরও কমে আসবে। এর পাশাপাশি দেখা যায় পার্সোনাল একটা কস্ট থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে 200 ইউরো অন এভারেজ আপনার সিট ভাড়া বলেন বা বাসার খরচ, লিভিং কস্ট। 150 ইউরো আপনার থাকা খাওয়ার খরচ, টোটাল 350 ইউরো। অ্যান্ড অন্যান্য এটসেট্রা কস্ট আপনার আরও 50 ইউরো। আর তার পাশাপাশি আরও 50 ইউরো ধরে নিলে আপনার ট্রান্সপোর্টেশন এটসেট্রা বিল টিল এগুলো মিলে। তো আপনার মাসে প্রায় খরচ হচ্ছে 450 ইউরোর মতো। আপনার যদি স্যালারি মিনিমাম হয়ে থাকে অর্থাৎ 900 বা 1000 ইউরো, সেখান থেকে যদি 450 ইউরো চলে যায় আপনার কিন্তু বাকি অর্ধেক থেকে যাচ্ছে। এখন এটা আপনি দেশে পাঠাতে পারেন আপনার ফ্যামিলির এক্সপেন্সের জন্য, অথবা আপনি অনেকে হয়তো বা লোন করে আসে বা ধার দেনা করে পর্তুগাল আসে, দেখা যায় যে প্রসেসিং কস্টটা এটা সবার কাছে আসলে ক্যাশ টাকা থাকে না। সেক্ষেত্রে আপনি হয়তো বা প্রতি মাসে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে পারেন। আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে এখন 140 টাকা আর কি 1 ইউরোতে, আর প্লাস 2.5% গভর্নমেন্ট দেয়, মোরলেস এটা থাকবে কম বেশ। তো আপনি সেই হিসাবে হয়তো বা 60-70 হাজার টাকার মতো আসে এই 450-500 ইউরোতে। তো এটা কিন্তু খারাপ অ্যামাউন্ট, খুব ভালো একটা অ্যামাউন্ট। আপনি প্রতি মাসে হয়তো বা লোন দিয়ে শেষ করলেন, কিংবা আপনি আপনার ফ্যামিলির খরচের জন্য পাঠালেন, কিছু সেভ করলেন, এটা পুরোপুরি আপনার উপর। আপনার যদি পাশাপাশি আরেকটা জব নেন তাইলে এটা কিন্তু ডাবল হয়ে যাবে। 1500 ইউরো থেকে আপনার 500 ইউরো খরচ করলেন, আর 1000 ইউরো থাকলো। 1000 ইউরো মানে হচ্ছে প্রায় 1,40,000-45,000 টাকা, হিউজ অ্যামাউন্ট। অনেকে হয়তো বা ভাবতেছেন যে পর্তুগালে ইনকাম নেই, বাট আপনি যদি ভালো মতো হিসাব কিতাব করে দেখেন তাহলে ইনকাম কিন্তু এতটাও খারাপ না যতটা মানুষজন বলে।
তারপর একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, ফ্যামিলি ইউনিফিকেশন। দেখা যায় যে আপনি প্রথমে একা আসছেন, এখন আপনার ফ্যামিলি রেখে আসছেন বাংলাদেশে, এখন চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন। এটা যদি আপনার ইউরোপে আসার প্ল্যান থাকে যে আমি প্রথমে যাব, তারপর আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, সব একসাথে এখানে সেটেলড হবো, হ্যাঁ, গুড প্ল্যান। অ্যান্ড এটার জন্য পর্তুগাল বেস্ট। অনেকে হয়তো বা বলতেছে যে না ভাই এখন কঠিন হয়ে গেছে পর্তুগালে। হ্যাঁ, এটা সত্য, পর্তুগাল এখন কঠিন হয়ে গেছে ফ্যামিলি ইউনিফিকেশন। কিন্তু আপনি যদি আরও অন্যান্য দেশ দেখেন ইউরোপের মধ্যে, আমি বলবো যে পর্তুগালকে কেউ বিট করতে পারবে না, ঠিক আছে? এতটা ইজি, এখনও যতটা ইজি আছে, হ্যাঁ কঠিন হয়েছে আগের থেকে, কিন্তু এখনও যতটা ইজি আছে আমার মনে হয় না অন্য কোনো দেশে এতটা ইজি আছে ইউরোপের। তো আপনাকে কী করতে হবে, এখানে আসার পর একটা পোর্টফোলিও করতে হবে আপনার, লাইক জব দেখাইতে হবে, কন্টিনিউ জব, ভালো স্যালারি দেখাইতে হবে। অ্যান্ড স্যালারিটা কত দেখাবেন সেটা হচ্ছে, যদি আপনার একজন মেম্বার হয় শুধু ওয়াইফ, সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি পার্সেন্ট, যদি অলরেডি আপনার বেশি থাকে তাহলে তার দরকার নাই, আর যদি না থাকে সেক্ষেত্রে মিনিমাম স্যালারি, আর যদি বাচ্চা থাকে তাদের জন্য +% আর কি, পার বাচ্চা মিনিমাম স্যালারি থেকে। তো এই স্যালারিটা দেখাবেন কন্টিনিউ, ধরেন 5-6 মাস 7 মাস, অ্যান্ড একটা ভালো অ্যামাউন্টের আইআরএস দেখাবেন। অ্যান্ড তারপর আপনি অ্যাপ্লাই করবেন ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য। অ্যান্ড এখানে অ্যাকসেপ্টেন্স রেট খুবই হাই, সো মানে অ্যাকসেপ্ট হবে কিনা এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই। ওকে, অনেকের হয়তো বা আইডিয়া নেই যে এখানে আসার পর যে থাকে না থাকা খাওয়ার ব্যবস্থা, একটা কমিউনিটির যে বিষয়টা, যে আমি আরও বাঙালি মানুষ ভাই কই পাবো, আমি তো কাউকে চিনি না, বা আমি হালাল খাবার কোথা থেকে আনবো আমি তো জানি না। সো তাদের জন্য বলবো যে লিসবন অ্যান্ড পোর্তোতে বিশাল বাংলাদেশি কমিউনিটি আছে। আপনার মার্তিমুনিস, লিসবনের দেখবেন পুরোপুরি একটা এরিয়া, সব বাংলাদেশি দোকান অ্যান্ড বাংলাদেশি খাবার আছে। আপনি নিজে রান্নাও করা লাগবে না, কিছু কিছু রেস্টুরেন্ট আছে আপনাকে এরকম সার্ভিস দিবে যে আপনি মাসে 150 ইউরো দিবেন, অ্যান্ড তারা আপনার যত 2 বেলার খাবার তারা ব্যবস্থা করবে। যাদের কাছে রান্নাবার একটু কমপ্লিকেটেড মনে হয় তাদের জন্য বেস্ট। ওইখানে মসজিদের ব্যবস্থা আছে, হালাল খাবার আপনি চাইলে কিনে নিয়ে আপনার বাসায় রান্না করতে পারবেন। আর যদি মাঝে মধ্যে হয়তো বা যদি আপনি আড্ডা দিতে চান, বাঙালি কোনো ট্র্যাডিশনাল খাবার, বিরিয়ানি, কাচ্চি, ঝালমুড়ি, কি চটপটি, ফুচকা, যেটাই হোক, মিষ্টি, যেটাই আপনার খেতে চান, আপনার দেখা যায় যে এই সব কমিউনিটিতে কিন্তু গেলে আপনার অ্যাভেলেবল আছে। সো এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই। অ্যান্ড পোর্তোতেও সেম, পোর্তোতে এরকম কমিউনিটি আছে অ্যান্ড অ্যাভেলেবল বাংলাদেশি ফুড আছে। আর মসজিদের বিষয়টা যদি বলি, শুধু যে বাংলাদেশিদের মসজিদ তা না, এখানে কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রির যারা রেসিডেন্ট আছে তারাও কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মসজিদ পরিচালনা করে থাকে। আর আমি যদি একটু অ্যাড করি যে পর্তুগিজ আসলে কীরকম, মোস্টলি দেখা যায় যে 90-95% পর্তুগিজই কিন্তু খুবই ফ্রেন্ডলি। আপনার এখানে আসার পর আপনার সাথে দেখা যায় যে তারা কানেক্ট করার চেষ্টা করবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, এই কারণে অনেকটা প্রবলেম হয়। বাট হয়তোবা 4-5% রেসিজ আছে, হয়তো আপনার সাথে দেখা হবে, তাদের হয়তো হবে না, কিন্তু এই যে দেখা যায় ছোটো যে একটা প্রপোর্শনের যে লোকগুলো আছে, এগুলোই কিন্তু আসলে ইমেজগুলো নষ্ট করে। অ্যান্ড রিসেন্টলি একটা পলিটিক্যাল পার্টি আছে যারা আপনার ইমিগ্রেশনদের বিপক্ষে বিভিন্ন রকমের কাজ করতেছে। এটা শুধু পর্তুগালেই না, এটা ইউরোপের সব জায়গায় হইতেছে কম বেশ। তো এটা চিন্তার আসলে বিষয় না। আপনার যদি এটা নিয়ে কোনো প্রবলেম থাকে আপনি চলে আসতে পারেন, অ্যান্ড কোনো রেশিয়াল কোনো কিছু হলে আপনি ইগনোর করবেন, আপনার রিয়াক্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, তারপর আমি কিছু অ্যাডভাইস দিই আপনাদেরকে যারা আসতেছেন। অবশ্যই যদি দেখা যায় ভিসা প্রসেসিংয়ের মধ্যে আছেন, অলরেডি জমা দিয়ে দিয়েছেন পর্তুগালের জন্য ফাইল, তাহলে আমি বলবো আপনি শীঘ্রই পর্তুগিজ ভাষা শিখেন, যতটুকু পারেন বাংলাদেশে থেকে। জাস্ট বেসিক্স, হাই হ্যালো, নাম্বারগুলো শিখেন। আপনার লাগে না আমাদের কিছু কিছু শব্দ, যে তুমি কেমন আছো, তোমার নাম কি, আমি কি এটা করবো কি না, তুমি কি এটা চাও কি না, এরকম যে জিনিসগুলোর আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, এগুলোর পর্তুগিজগুলো জাস্ট শিখে আসবেন। এতে দেখা যাবে যে আপনার এখানে আসার পর কিন্তু অনেকখানি আগায় যাবেন আপনি। বাংলাদেশ থেকে শিখে আসেন কিছু, এখানে আসার পর আপনি এটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করেন, দেখবেন আপনি 3 মাসের মধ্যে আপনার যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা আছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপর যারা একদমই কোনো রকম কাজ জানেন না, আমি তাদেরকে বলবো যে ভাই আপনি কিছু শিখে আসেন, কিছু না কিছু শিখে আসেন। যে কোনো কাজ হইতে পারে এটা, ঠিক আছে? যেগুলো হাই ডিমান্ড আছে এগুলো প্রায়োরিটি আছে, বাট যদি নাও থাকে আপনি কিছু না কিছু শিখে আসেন। একদম কাজ না শিখে আপনার আসাটা কিন্তু বোকামি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। আচ্ছা, এখন সবার শেষে বলি কারা আসবেন আর কারা আসবেন না। এখন প্রথমে কারা আসবেন, যাদের মনে করেন যে ইউরোপে এসে সেটেল হওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন। ওয়েলকাম টু পর্তুগাল ভাই। আপনি আসেন এখানে, হয়তোবা প্রসেস 5 বছর জায়গায় হয়তো 10 বছর হতে পারে, কিন্তু আপনি ফেয়ারলি লাইক মোটামুটি একটা এভারেজ ইনকাম থাকবে আপনার। আপনি যে এত খারাপ থাকছেন তা না, বাংলাদেশ থেকে ভালো ভাই, অন্যান্য মিডল ইস্টের কান্ট্রি থেকে ভালো। সো
আর তারপর আপনার যখন আপনি ইউরোপের সিটিজেনশিপ পেয়ে যাবেন, পর্তুগাল সিটিজেনশিপ মানে হচ্ছে আপনার পুরো ইউরোপে কাজ করার পারমিশন, থাকার পারমিশন পেয়ে যাবেন, তখন আপনি একটা ভালো কান্ট্রিতে মুভ করেন। তারপর ওইখানে সেটেল হওয়ার চিন্তাভাবনা, সেটেল হওয়ার তো দরকার নেই, যেহেতু আপনার অলরেডি পাসপোর্ট আছে। সো ওইখানে যা জব করলেন, ইনকাম করলেন ইন ফিউচারে, তাদের জন্য পর্তুগাল বেস্ট হবে। ঠিক আছে, আপনারা চলে আসেন এখানে, ধীরে সুস্থে সেটেল হন, কোনো তাড়াহুড়া নেই। আপনার হুটহাট বড়লোক হওয়ার কোনো চিন্তাভাবনা না থাকলে পর্তুগাল বেস্ট। আর যারা আসবেন না, তারা হচ্ছে যাদের হুটহাট বড়লোক হওয়ার চিন্তাভাবনা, ইউরোপে যাব, বিশাল পরিমাণ টাকা ইনকাম করব, মাসে মাসে দেখা যায় একটা গাড়ি করব, একটা বাড়ি করব, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম হবে, তাদের বলবো যে ভাই না, পর্তুগাল আপনাদের জন্য হয়তো বা না। আপনি চাইলে অল্টারনেটিভ অন্য কোনো দেশের চিন্তাভাবনা করেন, সেটা বেস্ট হবে। কিন্তু পর্তুগাল, যদি আপনি হুটহাট বড়লোক হওয়ার চিন্তাভাবনা থাকে, পর্তুগাল আপনার জন্য না। অ্যান্ড আরও কিছু মানুষের জন্য আমি বলবো যে আপনার পর্তুগাল আসেন না। কাদের জন্য? তারা হচ্ছে সেই সব মানুষ যারা চিন্তা করতেছে যে সুদে টাকা নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, আমি মানুষজন থেকে ধার করে 20-25 লাখ টাকা নিয়ে ভিসা টিসা প্রসেস করে পর্তুগাল আসবে। আমি বলবো যে কেন আসবেন না? কারণ হচ্ছে আপনি যদি ক্যাশ টাকা না থাকে, আপনি এটা করেন না। কারণ দেখা যায় অনেকে আসার পর লাইফ ইজ অল অ্যাবাউট প্রবলেম। ভাই, প্রবলেম সবসময় আছে, একটার পর একটা যায়, দেখা যায় আরেকটা আসে। সো এইসব জায়গায় হয়তো আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, পরে দেখা যাবে আপনি কিস্তি দিতে পারতেছেন না বা সুদ দিতে পারতেছেন না। এরপরও এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে। আর তারপর আপনার ডিপ্রেশনে পড়ে যাবেন, আপনার এখানেও কাজ করতে ভালো লাগবে না, দেশেও যাইতে পারতেছেন না, কারণ দেশে গেলে আপনার মানুষজন আপনার থেকে টাকা চাবে। লাইফটা মানে লুকোচুরির মতো হয়ে যেতেছে, আপনি তাদের থেকে পলাই দিচ্ছেন, তারা কল দিচ্ছে, আপনি ধরতেছেন না। তো আমি বলবো যে আপনি অ্যাভয়েড করেন এভাবে লোন টোন, কিস্তি মিস্তি, ধারে টারে আইনা, সুদে আইনা পর্তুগাল আসার বা ইউরোপে আসার। আর যদি আপনার কাছে অল্প পরিমাণ টাকা ক্যাশ থাকেন, কিছু ধার করে আপনি আনতেছেন ফ্যামিলির থেকে, যে তারা হয়তো বা সুদ নেবে না, কিংবা তাদের টাকাটা জরুরি প্রয়োজন নাই, হয়তো বা 1-2 বছরের মধ্যে তাদের এই টাকাটা দরকার না, তাদের ক্ষেত্রে ওকে ভাই, চলে আসেন অ্যান্ড ওয়েলকাম টু পর্তুগাল। তো এতটুকুই থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনার যদি আরও কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চান, প্রথমে ভিডিওটা লাইক করেন অ্যান্ড দেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন। ফিউচারে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।